সোশ্যাল মিডিয়াতে বিশ্বগুরু মানে হ্যাশট্যাগ দিলেই বিশ্বগুরু হওয়া যায় না। বিশ্বগুরু হওয়ার জন্য মেরুদণ্ড লাগে, দৃষ্টিভঙ্গি লাগে। অটল বিহারী বাজপেয়ী 1990-এর দশকে মানে খোলা ময়দান থেকে বলেছেন প্যালেস্তাইনের এই আগ্রাসন, মানে প্যালেস্তাইনের সার্বভৌমত্বকে ধ্বংস করার ইসরায়েলের এই দূরভিসন্ধি ভারতবর্ষ সমর্থন করে না। ভারতবর্ষ প্যালেস্তাইনের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে। আমার দেশের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী যে অন্য দেশের হয়ে ভোট চেয়ে এসেছিল, এটা ভারতবর্ষের সংবিধান অ্যালাউ করে না। আর পারমাণবিক স্বাধীনতা থাকবে কি থাকবে না সেটা তো একমাত্র ইরান ঠিক করতে পারে, ঠিক যেরকম আমরা ঠিক করতে পারি আমরা স্মাইলিং বুদ্ধ করবো কি করবো। তার মানে সেই দেশটার ওপর আমি বম্বিং করতে পারি, তা তো কালকে যে কোনো অজুহাতে ভারতবর্ষের ওপরে অন্য কোনো দেশ বম্বিং করতে পারবে। এই ইরানের ওপর আগ্রাসন অসম্ভব হবে। ঠিক কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? ইতিমধ্যে আমরা যদি আন্তর্জাতিক ক্ষেত্রে তাকাই, সেক্ষেত্রে সব থেকে জোরালো যে বিষয়টি এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত। কিন্তু আজ দেখা যায় ইসরায়েল এবং ইরানের সংঘাতের মধ্যে এখন চলে এসেছে আমেরিকাও। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট লেখেন এবং সেখানে তিনি বৃত্তান্ত বলেন কিভাবে ইরানের যে পারমাণবিক শক্তি ছিল সেখানে ধ্বংস করা হয়েছে, সেখানে অ্যাটাক করা হয়েছে। এই যে সমগ্র বিশ্ব জুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে একটা একনায়কতন্ত্র বা আমি শ্রেষ্ঠ, আমার রাষ্ট্র শ্রেষ্ঠ এবং সর্বত্র সংঘাত এর যদি পরিণতি হয় বা কি পরিণতি হবে সেটা সর্বত্র আমার হাতে রয়েছে, সেটি ভারত পাকিস্তানের ক্ষেত্রে হোক বা ইরান ইসরায়েলের ক্ষেত্রে হোক। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা কি খুব অনভিপ্রেত নাকি? ডোনাল্ড ট্রাম্প আসবার সঙ্গে সঙ্গে একটা স্লোগান দিয়েছিলেন, মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন। আমেরিকা গণতন্ত্র হচ্ছে একমাত্র হলিউড সিনেমাতে দেখা যায়, আমেরিকায় গণতন্ত্র হচ্ছে সেরকম। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। স্মাইলিং বুদ্ধা অপারেশন ইন্দিরা গান্ধী শুরু করেছিলেন। যারা যারা ভারতবর্ষের পারমাণবিক শ্রেষ্ঠত্বের ইতিহাস বা পারমাণবিক বিবর্তনের ইতিহাস জানেন না, হোমি জাহাঙ্গীর বাভা থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম পর্যন্ত যে ইতিহাস, যারা ইতিহাস পড়তে চান না তাদেরকে বলছি, রকেট বয়েজ বলে একটা ওয়েব সিরিজ আছে, সোনি লিভে বেরিয়েছিল, পার্ট 1 পার্ট 2। যারা পড়তে ভালোবাসে না তারা একটু দেখবেন। খুব সামান্য কতগুলো ওয়েব সিরিজ একটু ইতিহাসনিষ্ঠ হয়, এটা একটা তার ভেতর। সেখানে দেখানো হয়েছিল যে ভারতবর্ষ পারমাণবিকভাবে স্বয়ংসম্পূর্ণ কিভাবে হয়েছিল এবং ইন্দিরা গান্ধী কিভাবে করেছিলেন। তার জন্য ভারতবর্ষের ওপর এমবার্গো চাপানো হয়। এমবার্গো মানে কি? এমবার্গো মানে হচ্ছে তোমার ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কোন সময়? 7-এর দশকে, ইমার্জেন্সিটা শুরু হবার অব্যবহিত আগে। ইমার্জেন্সি কেন গুরুত্বপূর্ণ একটু আগে বলছিলাম না, তখন আমেরিকার বিরুদ্ধে মানে জওহরলাল নেহরু মারা গেছেন। এবং জওহরলাল নেহরু কেন বিখ্যাত ছিলেন? একাধিক কারণে বিখ্যাত ছিলেন। জওহরলাল নেহরু স্বাধীন স্বতন্ত্র বিদেশ নীতির জন্য বিখ্যাত ছিলেন, যেটা অক্ষকেন্দ্রিক নয়। না আমেরিকা, না রাশিয়া, ভারতবর্ষ, ইস্তাম্বুল ইত্যাদি সবাই মিলে একটা তৃতীয় অক্ষ তৈরি করবে। তারপর পরিস্থিতি বদলেছে, ভারত চীনের ভেতর টেনশন বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মাঝে ইন্দিরা গান্ধী শাসনে আসেন। এটা মাথায় রাখতে হবে, তখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে মাত্র 20 বছর। সেই মুহূর্তে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী হ্যাড দ্য গাটস অ্যান্ড হ্যাড দ্য স্পাইন। ঠিক আছে, সবার থাকে না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে বিশ্বগুরু মানে হ্যাশট্যাগ দিলেই বিশ্বগুরু হওয়া যায় না। বিশ্বগুরু হওয়ার জন্য মেরুদণ্ড লাগে, দৃষ্টিভঙ্গি লাগে। ইন্দিরা গান্ধী করেছিলেন কি করেছিলেন? স্মাইলিং বুদ্ধা, যেটাকে রিপিট করেছিলেন, পোখরানে রিপিট করেছিলেন অটল বিহারী বাজপেয়ী 1999 সালে। সেইগুলো রিপিট করবার পর ভারতবর্ষকে একঘরে করে দেওয়া হয়েছিল। কেন একঘরে করে দেওয়া হয়েছিল? ভারতবর্ষ নাকি পারমাণবিক শক্তিতে বলীয়ান হওয়ার ফলে ভারতবর্ষ দক্ষিণ এশিয়ায় টেনশনের কারণ হয়ে যাবে। আমি দর্শকদের প্রশ্ন করছি, আপনারা কি এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন? যদি পোষণ না করেন তাহলে ইসরায়েলের ইরান আক্রমণকে আপনারা সমর্থন করতে পারবেন না। মানে ইসরায়েল যে ইরান আক্রমণ করেছে সেখানে তাদের যুক্তিটা সেম। তারা বলছে যে ইরান এই মুহূর্তে দাঁড়িয়ে পারমাণবিক অস্ত্র শক্তিধর দেশ নয়, তাদের পারমাণবিক গবেষণা চলছে।
সেই পারমাণবিক গবেষণা ইরান দাবি করছে যে সেটা তাদের অসামরিক পারমাণবিক গবেষণা, অর্থাৎ নিউক্লিয়ার ইলেকট্রিসিটি বা নিউক্লিয়ার পাওয়ারের জন্য বা অন্য কিছুর জন্য। আমি ধরে নিলাম ইরান মিথ্যে কথা বলছে, কিন্তু ইরানের একজন দেশ হিসেবে তার পারমাণবিক স্বাধীনতা থাকবে কি থাকবে না সেটা তো একমাত্র ইরান ঠিক করতে পারে, ঠিক যেরকম আমরা ঠিক করতে পারি আমরা স্মাইলিং বুদ্ধ করব কি করব না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আসিফ মুনির আমেরিকায় গিয়ে বলছে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে আমি জানতে চাই জয়শঙ্কর, দেখুন আমি আসিফ মুনিরের মুখে লিকোপ্লাস্ট আটকাতে পারবো না, আসিফ মুনির আমার দেশের কেউ নয়, আমি ডোনাল্ড ট্রাম্পের মুখেও আটকাতে পারবো না। আমার প্রশ্ন জয়শঙ্কর কি করছে, আমার প্রশ্ন আমার অ্যাম্বাসাডার কি করছে, আমার প্রশ্ন আমার নরেন্দ্র মোদী যিনি বলেন, যিনি নিজে আবকি বার ট্রাম্প সরকার বলে আমার দেশের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী যে অন্য দেশের হয়ে ভোট চেয়ে এসেছিল, এটা ভারতবর্ষের সংবিধান অ্যালাউ করে না। ঠিক যেরকম আপনারা যারা জানেন না আমি বলে দিচ্ছি, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এরকম একটা ঘটনা ঘটেছিল আপনাদের মনে থাকবে, ফিরদৌস বাংলাদেশের অভিনেতা ফিরদৌস তৃণমূলের হয়ে প্রচার করবার জন্য একটা বিতর্ক তৈরি হয়েছিল। কুস্তিগির খালি নির্বাচনে প্রচার করবার জন্য যে মানে একটা বিতর্ক তৈরি, কারণ এরা ভারতীয় নাগরিক নয়। তাহলে ডোনাল্ড ট্রাম্প এসে যদি নরেন্দ্র মোদী সম্বন্ধে এবং নরেন্দ্র মোদী যদি ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে ভোট চান, একই রকমভাবে সেটা বেআইনি। সেখানে নরেন্দ্র মোদী বারবার বলেন, এবং আপনাদের সবার মনে আছে এই রাইট উইং যারা ছিল, অর্থাৎ আইটি সেল, এই বজরং দল, এই বিশ্ব হিন্দু পরিষদ, ট্রাম্পের রাষ্ট্রপতি শাসন মানে রাষ্ট্রপতিত্বে মানে বসবার জন্য যোগ্য পর্যন্ত করেছিল। সেই ট্রাম্প বসে পাকিস্তান আর ভারতকে একই পঙ্ক্তিভুক্ত করে দিচ্ছে। সারা পৃথিবীতে নিজেকে ছাড়া কাউকে বোঝেন না, এর মানে একে আমরা কি বিশ্বাস করতে পারি? এবার যাকে বিশ্বাস করতে পারি না তার সঙ্গে এতটা হবনবিংয়ের দরকার ছিল নাকি? যে প্যালেস্তাইন ইসরায়েলের কনফ্লিক্টে, এটা ভারতবর্ষের আজকের অবস্থান না, 1948 সালের পর থেকে এই প্যালেস্তাইন এবং ইসরায়েলের ভেতর সমস্যার সূত্রপাত না নাদার দেন অটল বিহারী বাজপেয়ী। আমি আবার বলছি, অটল বিহারী বাজপেয়ী 1990-এর দশকে মানে খোলা ময়দান থেকে বলেছেন প্যালেস্তাইনের এই আগ্রাসন মানে প্যালেস্তাইনের সার্বভৌমত্বকে ধ্বংস করার ইসরায়েলের এই দূরভিসন্ধি ভারতবর্ষ সমর্থন করে না। ভারতবর্ষ প্যালেস্তাইনের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে। আমাদের সেই মেরুদণ্ডটা কোথায় হারিয়ে গেল আমি জানতে চাই। নরেন্দ্র মোদী কি শুধু ব্যবসা করবার জন্য এসছেন? নরেন্দ্র মোদী নিজেই 2014 সালে টোকিওতে গিয়ে বলেছেন ওনার রক্তে ব্যবসা রয়েছে। ব্যবসা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করে দিয়েছেন, সেটা না হয় মেনে নিলাম। আজকে যখন ইরান থেকে শুরু করে প্যালেস্তাইন থেকে শুরু করে একাধিক মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করছে, আমরা চুপ করে থাকব? ইরান সম্বন্ধে একাধিক অভিযোগ আছে আমাদের। ইরান সম্বন্ধে এরকম অভিযোগ আছে যে ইসলামিক স্টেট বা মুসলিম ব্রাদারহুডের নামে সারা ভারতবর্ষ এই সারা পৃথিবীতে যে বিচ্ছিন্নতাবাদী সমস্যাগুলো আছে সেখানে ইরানের একটা ভূমিকা আছে। নিঃসন্দেহে তার সমালোচনা প্রয়োজন, নিঃসন্দেহে তার প্রতিবাদ প্রয়োজন, প্রতিরোধ প্রয়োজন। তার মানে সেই দেশটার ওপর আমি বম্বিং করতে পারি? তা তো কালকে যে কোনো অজুহাতে ভারতবর্ষের ওপরে অন্য কোনো দেশ বম্বিং করতে পারবে, এবং এই ডোনাল্ড ট্রাম্পকে তো ভরসা করা যাবে না। সেখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনি বাঁচলে বাপের নাম, আপনি কিন্তু আসিফ মুনিরকে চুপ করতে পারবেন? এবং আসিফ মুনির যখন গেলেন, গিয়ে একদম পায়ে ডাইভ দিয়ে পড়লেন, এবং ডোনাল্ড ট্রাম্পও কি বললেন, আমি 4-5টা নোবেল পেতে পারি কিন্তু এরা আমাকে দেবে না, কারণ এরা আমাকে হিংসে করে। ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের কনফ্লিক্টটা ভারত পাকিস্তানের এই ইরানের ওপর আগ্রাসনে অসম্ভবভাবে চুপ। এই কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।